হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। সকলকে এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টারে স্বাগত জানাই। আজকে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স এক্সাম, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি যে 5 বছরের ল কোর্স অফার করে থাকে সেই নিয়ে একটা ডিটেল আলোচনা করতে চলেছি। আমরা এই আজকের আলোচনার মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ টপিক্সের উপরে কথা বলবো। সেই টপিকসগুলো হলো যে ক্যালকাটা ইউনিভার্সিটির 5 বছরের যে ল কোর্স হয়ে থাকে তার সিলেবাস কী, এবং সেই সিলেবাসের আন্ডারে কোন টপিক থেকে কত কোশ্চিন এসে থাকে, অর্থাৎ মার্ক ডিভিশনটা কী থাকে। থার্ডলি, যে এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কী, যে কী এলিজিবিলিটি থাকে। ফোর্থলি হলো যে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজেস রয়েছে, যে সমস্ত কলেজেস ল অফার করে থাকে, অর্থাৎ 5 ইয়ার ল অফার করে থাকে, সেই সমস্ত কলেজেসগুলো কী নাম, সেই নিয়ে আমরা একটা ডিটেল আলোচনা করতে চলেছি আজকের এই সেশনে। সো আমরা ট্রাই করবো আজকের এই সিঙ্গেল সেশনের মাধ্যমে তোমাদের সম্পূর্ণ রকমের কোয়ারিজ রিজলভ করার। তো কথা আর বেশি না বাড়িয়ে চলো আজকের এই সেশন শুরু করা যাক। সো আমি আগেই বলেছি যে আমাদের আজকের এই সেশনের মেন কী নিয়ে আলোচনা করবো আজকে, তবু আমি আরেকবার সেই জিনিসটাকে রিপিট করছি। প্রথমত আমি আলোচনা করবো যে ওভারভিউ অফ ক্যালকাটা ইউনিভার্সিটি 5 ইয়ার ল, যে ক্যালকাটা ইউনিভার্সিটির 5 বছরের যে ল রয়েছে তা নিয়ে একটা ওভারভিউ দেবো তোমাদের, তার ব্যাপারে একটা সম্পূর্ণ আইডিয়া তোমাদের দেবো আমি প্রথমত। তার পরবর্তীতে আমি তোমাদের বলবো যে কী কী কলেজেস রয়েছে ক্যালকাটার আন্ডারে যারা ল কোর্স অফার করে থাকে, সেই নিয়ে একটা আলোচনা হবে। থার্ডলি যেটা আসবে যে অ্যাডমিশন এলিজিবিলিটি, এটা তো অনেকেরই দুশ্চিন্তার কারণ হয়ে থাকে যে আমি এলিজিবল কিনা, আমি এই এক্সামে বসতে পারবো কি পারবো না। সেই নিয়ে আমরা আলোচনা করবো যে অ্যাডমিশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কী আছে সেই নিয়ে, কারণ অনেকে এখন এইচএসে পড়ছো, তারা হবে কি হবে না পুরোটা আলোচনা করবো। তার পরবর্তীতে আমরা আলোচনা করবো সিলেবাস অফ সিইউএলইটি, যে ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট যেটা হয়ে থাকে সেই নিয়ে আমরা একটা ডিটেল সিলেবাস কী আর মার্ক ডিভিশন রয়েছে তার, সে কী কী টপিক থেকে কোশ্চেন এসে থাকে প্রধানত, সেই নিয়ে একটা আলোচনা করবো। তার পরবর্তীতে যেটা মেন সমস্যা, সবারই যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন, যে স্টাডি ম্যাটেরিয়ালস কোথায় পাবো আমি। এখন আমি ইউটিউবে যাচ্ছি, অনেক জায়গায় অনেক কিছু বলছে, কিন্তু আমি একটা প্রপার স্টাডি ম্যাটেরিয়ালস আমি খোঁজ করছি, আমি সেই স্টাডি ম্যাটেরিয়ালস কোথা থেকে পাবো, বা আমি যদি সেলফ স্টাডি করতে চাই তবু আমি সেই আমার স্টাডি ম্যাটেরিয়ালসটা কী হবে, সেই নিয়ে একটা অনেকেরই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো আমি অবশ্যই ট্রাই করবো আমাদের পক্ষ থেকে যতটা পারার আমরা টোটালি একটা স্টাডি ম্যাটেরিয়ালস প্রোভাইড করার। ঠিক আছে, আমরা যে এখন এই পিপিটিতে যে তৈরি করেছি আমরা, এখানে তোমাদের কিছু রিসোর্সের কথা বলে থাকবো, আমি উল্লেখ করব, সেগুলো তোমরা ফলো করতে পারো সেই স্টাডি ম্যাটেরিয়ালসের জন্য, সেটা নিয়ে একটা ডিটেল আলোচনা করবো আমি। তার পরবর্তীতে আমি যেটা আরেকটা জিনিস, যে এই এন্ট্রান্স টেস্ট যে হবে ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স টেস্ট, এটা কবে হবে, এটা কোন সময় হতে পারে, কোন মান্থে হতে পারে। কারণ অনেকে এখন পিউ দিচ্ছ, এইচএস হয়নি, অনেকে দুশ্চিন্তা আছে কি দাদা আমি তো এখন এইচএস দিচ্ছি, এইচএস না দিয়ে আমি কীভাবে একটা এন্ট্রান্স টেস্টের জন্য কী করবো, আমি এইচএস দেবো। তো অবশ্যই এই নিয়ে একটা আলোচনা করবো যে কবে এন্ট্রান্স এক্সামটা করাতে চলেছে ক্যালকাটা ইউনিভার্সিটি। ঠিক আছে, তো চলো দেখা যাক। তো তোমরা জানোই ক্যালকাটা ইউনিভার্সিটির ব্যাপারে, আশা করি এরকম এরকম কেউ নেই যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ব্যাপারে জানা নেই। তবুও আমি ক্যালকাটা ইউনিভার্সিটির ব্যাপারে একটু বলে দিচ্ছি। ক্যালকাটা ইউনিভার্সিটি অবভিয়াসলি ইট ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন অল ওভার দ্য ওয়েস্ট বেঙ্গল। অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অবশ্যই একটা খুব ভালো ইউনিভার্সিটি, এবং এই ক্যালকাটা ইউনিভার্সিটি প্রায় 5 বছরের ল কোর্স অফার করে থাকে, বিএলএলবি যেটা থাকে সে অফার করে থাকে। তো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 14টা ল কলেজ আছে। তুমি দেখতেই পাচ্ছ এখানে আমি লিস্টে নিয়ে এসেছি 14টা ল কলেজ এখানে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে। তো এই যে 14টা ল কলেজ রয়েছে, তো এই ব্যাপারে একটু ডিটেল আলোচনা করা উচিত যে 14টা ল কলেজ কী কী আছে। তো সর্বপ্রথম যেটা ল কলেজ চলে আসে সেটা হলো ডিপার্টমেন্ট অফ ল, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, হাজরা ক্যাম্পাস। যে ডিপার্টমেন্ট অফ ল রয়েছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার হাজরা ক্যাম্পাস বলে সবাই যেটা আমরা জানি, সেটা হলো সর্বপ্রথম। ঠিক আছে, এটার আন্ডারে 120টা সিট আছে। ঠিক আছে, সেকেন্ড আছে সুরেন্দ্রনাথ ল কলেজ, যেটার আন্ডারে 180টা সিট আছে, 180 সিট আছে। থার্ড আছে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ, যেটার আন্ডারে 120 সিটস আছে, 120টা সিট আছে। ফোর্থ আছে সাউথ ক্যালকাটা ল কলেজ, সাউথ ক্যালকাটা ল কলেজের আন্ডারে 120টা সিট আছে। ঠিক আছে, এখন যেটা মেন প্রশ্ন হলো, এই যে প্রথম চারটা ডিপার্টমেন্ট অফ ল, হাজরা ক্যাম্পাস যেটা, সুরেন্দ্রনাথ ল কলেজ, যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ অ্যান্ড সাউথ ক্যালকাটা ল কলেজ,
এই যে প্রথম তোমরা চারটা দেখতে পাচ্ছ, এই চারটা যেগুলো, এই চারটা হলো গভর্নমেন্ট ল কলেজ, ঠিক আছে? এই চারটা গভর্নমেন্ট স্পন্সর, সর্বপ্রথম কথা। এই চারটি ছাড়া বাকি তোমরা যা দেখতে পাচ্ছ এখানে সবগুলোই হলো প্রাইভেট অর্থাৎ সেলফ ফাইন্যান্স, ঠিক আছে? তো আমি তবুও বলে দিই, একটু আলোচনা করেই দিই যে বিকাশ ভারতী ল কলেজ আছে, যেটা সেলফ ফাইন্যান্স, 120 সিট যেখানে আছে। তার পরবর্তীতে আছে রবীন্দ্র শিক্ষা সম্মিলনী ল কলেজ, এটাতে 120 সিট আছে। জ্যোতির্ময় স্কুল অফ ল, যেখানে 120 সিটস আছে। শ্যামবাজার ল কলেজ, যেখানে 120 সিটস আছে। তো জর্জ ল কলেজ 120। তো এইভাবে দেখতে গেলে হেরিটেজ আছে, ক্যালকাটা ল কলেজ, ল ইনস্টিটিউট আছে, এলজেডি আছে, এআর ল কলেজ আছে, ঠিক আছে? তো এখানে প্রায় 14টা ল কলেজ রয়েছে। 14টার মধ্যে 4টে ল কলেজ হলো গভর্নমেন্ট, 4টে বাদে সবগুলোই হলো প্রাইভেট, ঠিক আছে? তো অবশ্যই কীভাবে কী হবে কী হবে না, যখন কোয়ালিফাই করে নেবে তোমরা এন্ট্রান্সের পর কাউন্সিলিংয়ে, তখন তো আমরা গাইড করে দেবো যে কী আছে কী নেই। কিন্তু এখন সর্বপ্রথম কাজ এন্ট্রান্সের প্রিপারেশন করার। তো আমাদের অবশ্যই সবসময় টার্গেট থাকতে হবে এই চারটের মধ্যে নামার। এই চারটে যেহেতু গভর্নমেন্ট ল কলেজ, আমাদের অবশ্যই টার্গেট থাকবে এই চারটের মধ্যে কোয়ালিফাই করার। হাজরা ক্যাম্পাস, সুরেন্দ্রনাথ, যোগেশচন্দ্র অ্যান্ড সাউথ ক্যালকাটা, ঠিক আছে? তো আমি তোমাদের একটা ওভারভিউ দিয়ে দিলাম যে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কতগুলো ল কলেজেস রয়েছে। তো সেই ব্যাপারে আর কিছু বলার নেই, ঠিক? চলো এবার নেক্সট স্লাইডে যাওয়া যাক। ঠিক, এখন যেটা মেন প্রশ্ন সবার মধ্যে আসে যে দাদা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি? আমি কি CULET যে এক্সামটা হবে, ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট, সেটার জন্য আমি কি এলিজিবল? তো অবশ্যই সেই জন্য যেটা মেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা হলো যে 10+2, অর্থাৎ আমাদের যে HS এক্সাম হয়ে থাকে, তোমাকে সেই HS এক্সাম কোয়ালিফাই থাকতে হবে, ঠিক আছে? এবার HS এক্সাম কোয়ালিফাই, এখন তোমরা অনেকে বলবে দাদা আমি তো এখন HS পড়ছি। অবশ্যই তোমরাও এলিজিবল, কারণ যারা এখন HS এক্সাম পড়ছে তারাও এলিজিবল এখানে। তাদের ক্ষেত্রে HSের রেজাল্ট প্রায় চলে আসে এবং ওখানে একটা অপশন থাকে অ্যাপিয়ারিং অ্যান্ড অ্যাপিয়ার্ড, ঠিক? অ্যাপিয়ারিংয়ের অপশন থাকে একটা, যে যারা HS কোয়ালিফাই করেনি তাদের জন্য অ্যাপিয়ারিং দেওয়া থাকে। এবং যেটা মেইন কাজ, সেই অবভিয়াসলি HS কোয়ালিফাই করে থাকতে হবে, ঠিক আছে? এবং অ্যাটলিস্ট 45% মার্ক তোমাদেরকে স্কোর করতে হবে। HSে 45% মার্ক, যারা জেনারেল ক্যাটাগরি থেকে রয়েছে তাদের জন্য 45% মার্ক, ঠিক আছে? বেস্ট 4কে নিয়ে 45% মার্ক। কিন্তু এনভায়রনমেন্টাল স্টাডিজ নিয়ে যারা পড়ছো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, সেটাকে বাদ দিয়ে এনভায়রনমেন্টাল স্টাডিজকে বাদ দিয়ে বেস্ট 4কে নিয়ে 45% মার্ক থাকতে হবে, ঠিক আছে? সে যদি থাকে তো অবশ্যই তোমরা এলিজিবল। এবং যারা SC ST OBC এবং পার্সন উইথ ডিসএবিলিটি যারা রয়েছে, তাদের জন্য 40% মার্ক মিনিমাম বেস্ট 4কে নিয়ে। অর্থাৎ তোমরা যদি 40% মার্ক যদি OBC নিয়ে থাকো, SC নিয়ে থাকো, ST নিয়ে থাকো, এই সমস্ত ক্যাটাগরিতে তোমরা যদি বিলং করো, তো অবশ্যই 40% মার্কে তোমরা এলিজিবল। তাহলে মেন যেটা জিনিস যে HS পাস থাকতে হয়, ঠিক আছে? এবং এখন যারা HS পড়ছো তোমরাও এলিজিবল, ঠিক আছে? কারণ হলো একটাই, যে HS যারা পড়ছো এখন তাদের রেজাল্ট চলে আসবে, HS দেওয়ার খুব 2 মাসের মধ্যে রেজাল্ট চলে আসে, ঠিক আছে? সেহেতু সেখানে অপশন থাকে তোমাদের জন্য যে HS যারা দিচ্ছ তারাও এখানে এক্সাম দিতে পারে, ঠিক আছে? এবং তার পরবর্তীতে সবথেকে যেটা মেন কনসার্ন সবারই একটা কোশ্চেন থাকে যে দাদা এজ লিমিট কি? এখানে কি এই এন্ট্রান্স টেস্ট হয়ে থাকে? এই এন্ট্রান্স টেস্টে কোনো এজ লিমিট আছে? কোনো একটা বার দেওয়া আছে কি এই এজের বাইরে গেলে কি আমি পরীক্ষা দিতে বসতে পারবো না? তো না, এই CULETর জন্য কোনো প্রকারের এজ লিমিট নেই, ঠিক আছে? তোমার বয়স যতই হতে পারে তুমি এক্সামে বসতে পারো, ঠিক? কারণ পূর্ববর্তীতে অবশ্যই ছিল, আগে এজ লিমিট ছিল, কিন্তু বার কাউন্সিল বর্তমানে এজ লিমিট পুরোপুরি অমিট করে দিয়েছে। কারণ এই সমস্ত এই যে ল কলেজগুলো আছে, সব ল কলেজই বার কাউন্সিলের আন্ডারেই সাস্টেইন করে থাকে, বার কাউন্সিলের আন্ডারেই থাকে সাধারণত, ঠিক আছে? বার কাউন্সিলের আন্ডারে রিকগনাইজ করা থাকে সবগুলো। সেহেতু বার কাউন্সিল বর্তমানে এজ লিমিটকে অমিট করে দিয়েছে, সেহেতু কোনো জায়গাতে এজ লিমিট থাকবে না, ঠিক আছে? সেহেতু তোমরা বুঝতে পারলে আসলে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি তোমাদের ক্রাইটেরিয়া থাকতে হবে, তাহলে তোমরা এই এন্ট্রান্স টেস্টের জন্য এলিজিবল হবে। আশা করি আমি সবগুলোই ঠিকমতো বোঝাতে পারলাম। চলো পরবর্তী স্লাইডে দেখা যাক কী আছে। ঠিক, এখন যেটা মেন সবাই প্রশ্ন যে সিলেবাস ওভারভিউটা কি?
যে সিলেবাসে সিইউএনইটি তো হয়, এর সিলেবাসটা কী হয়, ঠিক আছে? এটা সবাই প্রশ্ন, সবারই দুশ্চিন্তা কি দাদা কী হবে, ঠিক আছে? সেজন্য আমি তোমাদের সর্বপ্রথম যেটা রিকমেন্ড করবো তো অবশ্যই যে যদি পারো তাহলে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চিন পেপার থাকে সেটাকে উঠিয়ে দেখো একবার, ঠিক আছে? ওখানে একটা ডিটেল তোমরা একটা ওভারভিউ পেয়ে যাবে যে কী টপিক থেকে মেনলি কোশ্চিন আসে, কোশ্চিন মেনলি ওরা জিজ্ঞাসা করে থাকে। তো আমি এখানে একটু আলোচনা করেই দিই, ঠিক আছে? সর্বপ্রথম কথা, টোটাল 50টা কোশ্চিন তোমাদের জিজ্ঞাসা করে থাকে, ঠিক আছে? 50টা কোশ্চিন তোমাদের জিজ্ঞাসা করবে এবং 50টা কোশ্চিন, এক একটা কোশ্চিনের মার্ক হলো 2 মার্ক, অর্থাৎ 50 ইন্টু 2, টোটাল 100, ঠিক আছে? 100 মার্কের টোটাল এক্সাম হয়, ঠিক আছে? এবার 100 মার্কের এক্সামের মধ্যে তোমাকে অবশ্যই একটু স্কোর করতে হয়, স্কোর করলেই ভালো কলেজে, ল কলেজে তুমি পেয়ে যাও সাধারণত। এবার যেটা মেন আমি বলে দিলাম যে, এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে 50টা কোশ্চেন থাকে সবগুলোই থাকে এমসিকিউ, ঠিক আছে? এমসিকিউর বাইরে কোনো কিছু না, সব কিছু থাকে এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, ঠিক আছে? তোমাকে সেই ওএমআর সিটে ফিল আপ করতে হয়, ওএমআর সিটে ফিল আপ করে সাবমিট করতে হয়, ঠিক? এবার যেটা মেন থাকে যে সিলেবাসে কী কী আসে, কী কী কোর টপিক্স থাকে, কী কী মেন টপিক্স। তো সর্বপ্রথম যেটা টপিক অবশ্যই খুব যেটা ওয়েটেজ, আমি এর পরবর্তী স্লাইডে ওই নিয়ে আলোচনা করবো যে ওয়েটেজটা, যে কোন টপিক থেকে কত নম্বর আসে সাধারণত। তো যেটা এখানে দেখো যে ইন্ডিয়ান পলিটি দিয়ে আছে, ইন্ডিয়ান পলিটির আশা করি তোমরা বুঝো, বাংলাদেশ বলে ভারতীয় সংবিধান, ঠিক আছে? সে ভারতীয় সংবিধান থেকে কিছু ভালো কোশ্চিন এসে থাকে। সে ইন্ডিয়ান পলিটি থেকে মেনলি যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আছে, সে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া থেকে কিছু কোশ্চিন এসে থাকে। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া থেকে বলতে পারো মেনলি যে সমস্ত কোশ্চিন এসে থাকে সেগুলো হলো হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, ইন্ডিয়ান কনস্টিটিউশন যে ফ্রেম হলো সেই ফ্রেমের সময় হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কী ছিল, তার পরবর্তীতে প্রিএম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, প্রিএম্বলের পর ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, তার পরবর্তীতে স্টেটস বলতে গেলে যে অবশ্যই তোমরা যখন পড়বে পরবর্তীতে যে ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস, আরও অনেক কিছু জিনিসপত্র রয়েছে। তো মেনলি ইন্ডিয়ান পলিটির ওভারভিউ, ইন্ডিয়ান পলিটি তোমাকে এরকম নয় এখানে ইউপিএসসি তোমাকে কভার করতে হবে, ইউপিএসসি সিলেবাস তোমাকে এখানে কভার করতে হয় না, এখানে একটা ইন্ডিয়ান পলিটির ওভারভিউ পাওয়া যায়, সে ওভারভিউটা তোমাকে এখান থেকে কভার করতে হবে, ঠিক আছে? তোমরা আমাদের একটা কাজ করতে পারো, টেলিগ্রামে আমাদের জয়েন করতে পারো, সেই টেলিগ্রামে আমি অবশ্যই একটা এমসিকিউ সেশন আমাদের থাকে, সেই এমসিকিউ এর মাধ্যমে আমরা ট্রাই করি ইন্ডিয়ান পলিটির টপিকটা কভার করার, তার সঙ্গে সঙ্গে আমাদের ক্লাসেসও থাকছে, ঠিক আছে? সে ইন্ডিয়ান কোয়ালিটির জন্য এই সমস্ত যেটা জিনিস আমি বললাম, সর্বপ্রথম কাজ আমাদের যে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, তার পরবর্তীতে প্রিএম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, তার পরবর্তীতে আর্টিকেল শুরু করতে হয় যে আর্টিকেল 1, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া, শ্যাল বি দ্য ইউনিয়ন অফ স্টেটস, সরি। তো এই যে টপিকসগুলো রয়েছে, তার পরবর্তীতে কতগুলো পার্ট রয়েছে, শিডিউল কী রয়েছে, এই সমস্ত জিনিস ইন্ডিয়ান পলিটির আন্ডারে পড়তে হয়, ঠিক? আমি আশা করি একটা শর্ট ওভারভিউ দিচ্ছি, আমি একটা খুব একটা লং ওভারভিউ এখন দিতে চাইছি না, ঠিক? তো আমি এটুকু তোমার বলতে পারলাম যে ইন্ডিয়ান পলিটি অর্থাৎ কনস্টিটিউশনের উপর বেস করে ভালো কোশ্চেন সেখানে জিজ্ঞাসা করে থাকে, ঠিক? তারপরে আছে বেসিক ইংলিশের মধ্যে দুটো পোর্শন থাকে, একটা থাকে গ্রামার আর একটা থাকে ভোকাবুলারি, ঠিক? এবার ভোকাবুলারির ব্যাপারে আমি সবথেকে প্রথম আলোচনা করতে চাই। ভোকাবুলারি যে সেকশনটা আছে, ভোকাবুলারি সেকশন থেকে সবথেকে বেশি কোশ্চেন জিজ্ঞাসা করে থাকে। এই ভোকাবুলারি সেকশন থেকে মেনলি কিছু টপিক্স রয়েছে, এই কি জানো? সর্বপ্রথম যেটা টপিক্স থাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সর্বপ্রথম, ঠিক? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। সেকেন্ড যেটা আছে থাকে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, এগুলো তোমরা শুনে থাকবা, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক? সিনোনিম, অ্যান্টোনিমস, আশা করি এগুলো শুনেছো। এই সমস্ত জিনিসই মেনলি ভোকাবুলারি সেকশন থেকে জিজ্ঞাসা করে থাকে, ঠিক? এবার আসি আমি গ্রামার সেকশনে মেনলি যেটা এসে থাকে যে টেন্সেস থেকে এসে থাকে, টেন্সেসের ইরোর সলভিং, অর্থাৎ কোনো একটা সেন্টেন্স দিয়ে দিল, সেই সেন্টেন্স থেকে কী কী ইরোর থাকে, এই সেন্টেন্স থেকে ইরোর রয়েছে, সেই ইরোর তোমাকে ফাইন্ড আউট করতে হয়। সেই গ্রামারের টেন্স থেকে কোশ্চেন থাকে, ভয়েস থেকে কোশ্চেন থাকে, ভয়েস থেকে বলতে ওই অ্যাক্টিভ প্যাসিভ করার জন্য সেইখান থেকে থাকে, ন্যারেশন থেকে কখনো কখনো কোশ্চেন দেওয়া থাকে, তার সঙ্গে সঙ্গে আর্টিকেল, প্রিপোজিশনস, এই সমস্ত টপিক থেকে কোশ্চেন এসে থাকে, ঠিক আছে? এবার আমি সিলেবাসের একটা ওভারভিউ দিচ্ছি যে কী কী টপিক থেকে মেনলি কোশ্চেন এসে থাকে, ঠিক আছে? এবার আমি পরবর্তীতে আলোচনা করবো যে কোন সোর্স থেকে পড়া উচিত, কোন সোর্স থেকে পড়লে তোমাদের জন্য বেনিফিশিয়াল হবে, সেটা আমি অবশ্যই আলোচনা করবো। তো আমি ইংলিশের জন্য বললাম তোমাদের
ইংলিশের দুটো পোর্শন। ফার্স্ট যেটা পোর্শন হলো ভোকাবুলারি। সেই ভোকাবুলারির জন্য তোমাদেরকে মেনলি যে সমস্ত টপিক তোমাদের টার্গেট করতে হবে সেটা হলো অনার সাবস্টিটিউশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, ঠিক, অ্যান্ড সিনোনিম অ্যান্টোনিমস। এই তিনটে টপিক তো প্রধানত কভার করতেই হবে। তিনটে টপিক খুব ইম্পর্টেন্ট। তার পরবর্তীতে গ্রামারের জন্য বলি ভয়েস, ন্যারেশনস এবং গ্রামারের তোমার যেটা টেন্স, সে টেন্সেস মেনলি যেটা আসে ইরোর সলভিং কোশ্চেন অনেক সময় এসে থাকে, ঠিক। এই কিছু টপিক ইংলিশের জন্য, তার সঙ্গে সঙ্গে আর্টিকেল, প্রিপোজিশনস, ঠিক, এই কিছু জিনিস। এবং অনেক সময় একটা এসে থাকে যে লিগাল ইংলিশ এসে থাকে। লিগাল ইংলিশ মিনস কিছু লিগাল ইডিয়মস থাকে, লিগাল ফ্রেজ থাকে, ঠিক। ওই কিছু ওয়ার্ডস থাকে, ওই ওয়ার্ডেরও অনেক সময় মিনিং জিজ্ঞাসা করে থাকে, ঠিক আছে। তো ওই কোশ্চেনগুলো কভার করতে হবে। এই জন্য কী কী টপিক কোন সোর্স থেকে পড়লে ভালো হয় সেই জিনিসটা আমি অবশ্যই রেকমেন্ড করবো। আমি এর পরবর্তী স্লাইডে এই জিনিসটা নিয়ে কভার করবো, ঠিক। এখন তারপরে যেটা কোশ্চেন আসলে যে কারেন্ট অ্যাফেয়ার্স। এবার কারেন্ট অ্যাফেয়ার্সের যে পোর্শনটা আছে, কারেন্ট অ্যাফেয়ার্স খুব লম্বা সিলেবাস, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স সাধারণত পড়ে কভার করে যায় না। কারেন্ট অ্যাফেয়ার্স যত এরকম মনে হয় যে তুমি যত পড়ছো ততই শেষ হচ্ছে না, এত পড়ে যাচ্ছে, কভারই হচ্ছে না, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমাদের যেটা মেন কাজ করতে হবে, 6 মাসের এক্সাম যদি জুলাই হয়ে থাকে, জুলাইয়ের 6 মাস আগে থেকে বা জুনের 6 মাস আগে থেকে আমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রিপেয়ার করাতে হবে। এবার কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে কী করতে হবে, সেই জন্য একটা আছে ক্রনিক্যাল আইএস বলে একটা ম্যাগাজিন আছে, ঠিক আছে। ওখানে নিউজ নোট, ওর যে নিউজ নোট থাকে সেই নিউজ নোট তোমরা পড়তে পারো। নিউজ নোট, ক্রনিক্যাল আইএসের যে নিউজ নোট, সেখান থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স মোস্ট কভার হয়ে যাবে। এবং এই যে এটা তোমরা কোথা থেকে পাবা, এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, সেই টেলিগ্রাম চ্যানেলে এর পিডিএফ যেটা থাকে, পিডিএফ আমরা অ্যাভেলেবেল করিয়ে দেবো। সেখান থেকে তোমরা এই পুরো জিনিসটা অ্যাক্সেস করতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এর থেকে বেশি আর কিছু করার দরকার পড়বে না, যতটা আমার মনে হয়ে থাকে এর থেকে বেশি কভার করার দরকার নেই। কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স এক্সামের জন্য কোশ্চিনটা খুব একটা হার্ড লেভেল থাকে না, টোটালি মিডিয়েট লেভেলে থাকে। যদি কোনো একটা ছেলে একটু মন দিয়ে পড়াশোনা করে, ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট হওয়ার জন্য ক্র্যাক করা খুব একটা মুশকিল ব্যাপার না, ঠিক আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বললাম যে প্রিভিয়াস 6 মাসের তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। তার জন্য যেটা সোর্স হলো একটাই সোর্স। অবশ্যই দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তুমি 4-5টা সোর্স ফলো করতে পারো, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন তুমি এক্সামের আগে রিভাইজ করতে যাও, তখন তুমি দেখছো যে 5-6টা সোর্স থেকে তুমি পড়েছো, ঠিক, কিন্তু যদি রিভাইজ না করতে পারো তুমি, তো এক্সাম হলে গিয়ে তোমার সেই জিনিসটা মনে আসবে না। সেহেতু অবশ্যই আমরা সবসময় রেকমেন্ড করি একটা সোর্স থেকে কভার করো, সেটাকে ভালোভাবে পড়ো, ওটাকে মুখস্থ না করে ওটাকে যদি বারবার পড়ো সেটা তোমাদের জন্য বেটার। সেহেতু ক্রনিক্যাল আইএসের যে নিউজ নোট থাকে সেটা থেকে করতে পারো। তার পরবর্তীতে আসে জেনারেল স্টাডিজ। জেনারেল স্টাডিজ যদি বলি আমি, জেনারেল স্টাডিজ বলতে আসে যে জিকে সেকশনটা, সেটাকে মেনলি বলা হয়ে থাকে জেনারেল স্টাডিজ সেকশন, ঠিক আছে। এই জেনারেল স্টাডিজ সেকশানে কিছু মেন টপিক থাকে। দেখো, হিস্ট্রি যদি বলি তো হিস্ট্রির মেডিভাল ইন্ডিয়া যে টপিকটা আছে, সে মেডিভাল ইন্ডিয়া করতে পারে, মেডিভাল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, ঠিক আছে, অ্যান্ড অ্যানসিয়েন্ট হিস্ট্রি, অর্থাৎ অতীত তিনটে যেটা আছে, যে মেডিভাল, মডার্ন অ্যান্ড অ্যানসিয়েন্ট, এই তিনটে হিস্ট্রির ব্যাপারে একটু ওভারভিউ। এবার এর জন্য একটা খুব ভালো সোর্স আছে, এখান থেকে পড়লে আশা করি কভার হয়ে যাবে। আমি এটা পরবর্তীতে বলছি, ঠিক আছে, আমি কারণ সোর্সেসগুলো কভার করবো আমি, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে আসে জিওগ্রাফিরও কিছু সেকশনস আছে। জিওগ্রাফির খুব একটা টাফ আসে না, মেনলি আসে লঙ্গিটিউড, ল্যাটিটিউড, এখান থেকেই কোশ্চিন আসে, ঠিক আছে, খুব একটা টাফ হয় না। সেহেতু জেনারেল স্টাডিজের জন্য এই সমস্ত জিনিস হয়ে যায়। এবং এই যে জেনারেল স্টাডিজ যে সেকশনটা না, এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই হয়ে যায় মেনলি। যদি কেউ নিউজ নোটটা ঠিকমতো পড়ে তাহলে সেটা হয়ে যায়, ঠিক। এবার আরেকটা জিনিস আমি মিস করে দিয়েছিলাম, যেটা হলো এই ইংলিশের জন্য আরেকটা জিনিস তোমরা করতে পারো, যে দ্য হিন্দু যেটা আছে, দ্য হিন্দু নিউজ পেপারকে তোমরা একবার রিডিং মারতে পারো, ঠিক আছে। রিডিং বলতে কি, তোমাদের নিজের ভালোর জন্য দ্য হিন্দুকে একটু তোমরা রেকমেন্ড করতে পারো ইংলিশের জন্য, ঠিক আছে। দ্য হিন্দু ট্রাই করতে পারো, বেটার অপশন। সেখানে তোমার ইংলিশটা ইমপ্রুভ হবে, তার সঙ্গে সঙ্গে তোমার ভোকাবুলারি যে বলেছিলাম তোমাদেরকে এর জন্য, ভোকাবুলারিতে সিনোনিম অ্যান্টোনিমসে নতুন ওয়ার্ড জানার জন্য সেই তোমরা দ্য হিন্দু ইউজ করতে পারো, ঠিক আছে। তার পরবর্তীতে আসে রিজনিং অ্যান্ড ম্যাথ। খুব একটা টাফ থাকে না, রিজনিং অ্যান্ড ম্যাথে খুব সহজেই কোশ্চিন এসে থাকে।
ঠিক আছে, খুব অল্প কিছু টপিকস আছে, সে অল্প টপিকস থেকে কোশ্চেন আসে। সাধারণত তুমি বলতে পারো যে নাম্বার সিরিজ, ঠিক, নাম্বার সিরিজ থেকে মেনলি খুব নাম্বার সিরিজ হয়, আরও কিছু কিছু ছোটো ছোটো টপিক আছে, সেই টপিক থেকে কিছু কোশ্চেন এসে থাকে, খুব একটা টাফ কোশ্চেন হয় না। সেহেতু রিজনিংয়ের জন্য কী করতে হবে সেই জিনিসটা আমি পরবর্তীতে আলোচনা করব, ঠিক। তার পরবর্তীতে আসে লিগাল রিজনিং। এখন এই পোর্শনটা কি, লিগাল রিজনিং কি? দাদা এতক্ষণ ধরে আপনি যাই বললেন, তুমি যাই বললে আমি সবই বুঝতে পারলাম, কিন্তু এই যে এখন যেটা বলছো লিগাল রিজনিং, এইটা কি লিগাল রিজনিং? লিগাল রিজনিং হলো, দেখো, অন্যান্য যে সমস্ত এন্ট্রান্স এক্সাম হয়ে থাকে, যেমন ধরো আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, জামিয়া মিলিয়া ইসলামিয়া, ক্ল্যাট, ঠিক আছে, কমন ল এন্ট্রান্স যেটা টেস্ট হয়ে থাকে, যেটা এনএলইউ এর জন্য, সেগুলোতে হয় লিগাল রিজনিংটা এটা খুব খুব একটু টাফ হয়ে থাকে লিগাল রিজনিংটা। সেখানে তোমাকে সাধারণত আমাদের যে ক্রিমিনাল রয়েছে আইপিসি, আইপিসির একটু ওভারভিউ পড়তে হয়, ঠিক। তার সঙ্গে সঙ্গে পড়তে হয় তোমার কন্ট্রাক্ট অ্যাক্ট, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, সেই ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টটা তোমাকে ওভারভিউ করতে হয়। তার সঙ্গে সঙ্গে টর্ট টর্ট যে আছে সেটা পড়তে হয়। তার সঙ্গে সঙ্গে আছে তোমার আমাদের পার্সোনাল লজের আন্ডারে আছে মুসলিম ল, হিন্দু ল, এই সমস্ত জিনিসও আমাদেরকে কভার করতে হয়। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য আমাদের এত কিছু করার দরকার পড়বে না, ঠিক আছে। ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য আমাদের এই সমস্ত জিনিসই পড়তে হবে, কিন্তু একটা খুব সংক্ষিপ্ত ফরম্যাটে পড়তে হবে, কারণ ক্যালকাটা ইউনিভার্সিটির এখানে লিগাল রিজনিং খুব একটা বেশি জিজ্ঞাসা করে না, ও যদি জিজ্ঞাসাও করে থাকে সেটা উপর লেভেল থেকে জিজ্ঞাসা করে, খুব একটা ডিপ থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি জিজ্ঞাসা করে না। এই জন্য আমি রিকমেন্ড করব, আমাদের যে ক্লাসেস হবে, ইউটিউবের মাধ্যমে ক্লাসেস হবে, স্টাডি ম্যাটেরিয়ালস আমরা প্রোভাইড করব। আমি আজকে এই ভিডিও আপলোড করার খুব তাড়াতাড়ি, খুবই কিছু দিনের মধ্যে আমাদের পলিটির যে ক্লাস, ইন্ডিয়ান পলিটির যে ক্লাস, সেটা আরম্ভ হবে, তার সঙ্গে সঙ্গে অন্যান্য ক্লাসগুলো আরম্ভ হয়ে যাবে, ঠিক আছে। তো লিগাল রিজনিংয়ের জন্য আমি একটাই বলবো, লিগাল রিজনিং যদি কেউ পড়তে চাও তাহলে আইপিসি, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, তার সঙ্গে সঙ্গে তোমার ট্রট এবং পার্সোনাল লজ, মুসলিম নয় হিন্দু লজ, এত কিছু পড়তে হয়, কিন্তু পড়তে হবে না এত কিছু, খুব একটা সংক্ষিপ্ত ফরম্যাটে তোমাদের এখন পড়তে হবে, যেগুলো আমরা পড়িয়ে দিব, ঠিক আছে। আর যদি পড়তে চাও তবুও আমি একটা বুকের কথায় বলবো, এই নেক্সট স্লাইডেই আমি ওই ব্যাপারে আলোচনা করব। আমি আশা করছি এখানে যা সিলেবাসের একটা ওভারভিউ দেওয়ার কথা, আমি সেটা দিতে সক্ষম হয়েছি, ঠিক আছে। চলো নেক্সট স্লাইডে দেখা যাক, ঠিক আছে। তো এখন যেটা আমরা আলোচনা করবো সেটা হলো মার্ক ডিভিশন। আমি আগের স্লাইডে আলোচনা করলাম সবগুলোই, যে সিলেবাসের ওভারভিউ কী থাকবে কী থাকবে না। এবার আমি একটু মার্ক ডিভিশন নিয়ে আলোচনা করা উচিত আমার, যে কোন টপিক থেকে কতটা কোশ্চিন আসে, আমাদের কোন টপিকটাকে একটু বেশি ওয়েটেজ, কোন টপিকটাকে একটু বেশি ইম্পর্টেন্স দেওয়া উচিত, ঠিক আছে। তো সর্বপ্রথম যেটা আছে পলিটি প্লাস লিগ্যাল রিজনিং। আমি একটু আলোচনা করলাম তোমাদের সঙ্গে যে পলিটিটা কী বলে, পলিটি কোন টপিকটা, সে পলিটি আর লিগ্যাল রিজনিং, এই দুটো টপিক থেকে প্রত্যেক বছরই প্রায় 10 থেকে 12টা কোশ্চিন এসে থাকে, এই দুটো টপিক মিলিয়ে 10 থেকে 12টাও, কোনো সময় 15টাও হয়ে যায়, ঠিক আছে। তো এই যে টপিকটা, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। এবার আসে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক। কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে 10 থেকে 12টা ধরে থাকো, কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে 10টা মিলিয়ন, কোনো সময় এটা আপ ডাউন হতে থাকে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব একটা ভালো ওয়েটেজ দিয়ে থাকে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক। তার পরবর্তীতে আছে ইংলিশ থেকে 10, ঠিক। এটা আমরা একটা অ্যানালাইসিস করে এই জিনিসটা বের করেছি, প্রিভিয়াস ইয়ারের যে প্যাটার্ন, সেই প্যাটার্ন থেকে আমরা অ্যানালাইজ করে এই জিনিসটা এসেছি, ঠিক আছে। এবং প্রত্যেক বছরই প্রায় এই জিনিসটাই ফলো করে থাকে তারা, খুব একটা চেঞ্জ হয় না, হতে পারে কোনো টপিক একটু কমে যায়, কোনো টপিক একটু বেশি চলে আসে, সেটা হতে পারে, কিন্তু খুব একটা এর থেকে হেরফের হয় না সাধারণত, ঠিক আছে। তো ইংলিশ থেকে 10, তারপর আছে জেনারেল স্টাডিজ, সেই জেনারেল স্টাডিজ থেকে 10 থেকে 12, জেনারেল স্টাডিজ প্লাস এখানে জিকে সেকশনটা চলে আসে, ঠিক, এখানে জিকে সেকশনে চলে আসে, জেনারেল স্টাডিজ প্লাস জিকে, এই জিনিসটা চলে আসে। তোমরা একটু এই একটা বলতে পারো, এই জেনারেল স্টাডিজ আর কারেন্ট অ্যাফেয়ার্স, এই দুটোকে আলাদাভাবে করলে হয় না, এই দুটো বলতে পারো একই প্রকার প্রায়, ঠিক আছে, দুটো একই ধরনের, একই টপিকে বলতে পারো তোমরা, ঠিক। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স যদি ঠিকমতো পড়ো, তাহলে অন্যান্য জায়গায় এখন যেটা দেখা যাচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সাধারণত এই যে জিএসের পোর্শনটা, সেটা কোশ্চিন এসে থাকছে, সেহেতু দুটো প্রায় একই জিনিস, ঠিক আছে। তবু আমি বলে দিলাম এখানে 10 থেকে 12টাই সেম, ঠিক। তারপরে ম্যাথ অ্যান্ড রিজনিং থেকে 5 থেকে 6টা, খুব একটা বেশি কোশ্চেন ম্যাথ অ্যান্ড রিজনিং থেকে আসে না, ঠিক আছে। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, পলিটি অ্যান্ড লিগাল রিজনিং বলতে গেলে সেটা তোমাদের বললাম প্রিভিয়াস স্লাইডে, আইপিসিসি, কন্ট্রাক্ট অ্যাক্ট, ট্রট,
মুসলিম মানে যেটা আমাদের পার্সোনাল ল, সেখান থেকে। তোমাদের তো বললাম আমি যে খুব একটা ডিপ থেকে পড়ার কোনো দরকার নেই। এই জন্য কী পড়তে হবে আমি নেক্সট স্লাইডে অবশ্যই আলোচনা করবো যে কী কী তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালস হওয়া উচিত, আমি সেই জিনিস নিয়ে আলোচনা করবো। তো সর্বপ্রথম লিগ্যাল রিজনিং ও পলিটি থেকে 10 থেকে 12, কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও 10 থেকে 12টা কোশ্চেন এসে থাকে, ইংলিশ থেকে 10টা, জেনারেল স্টাডিজ থেকে 10 থেকে 12টা, আর ম্যাথ অ্যান্ড রিজনিং থেকে 5 থেকে 6টা। এই টোটাল মিলিয়ে 50টা কোশ্চেন হয়ে যায়, ঠিক আছে, 50 মার্কস টোটাল থেকে 50 মার্কস। এবার তোমাদের এখান থেকে হতে পারে যে কোনো জায়গা থেকে আপ ডাউন, কোনোটাই প্লাস হয়ে যায়, কোনোটাই মাইনাস হয়ে যায়, এটা করে সাধারণত এসে থাকে, ঠিক আছে। আমি তোমাদের ওই টেস্টটা দিয়ে দিলাম। ওই টেস্ট দিলে হয় যে একটাই তোমাদের সুবিধা হয় যে কোন টপিক থেকে কোন কোশ্চিন আসে, আমাদের কোন টপিকটা একটু বেশি ধ্যান দিয়ে পড়া উচিত, কোন টপিকটা একটু বেশি ওটাতে অ্যাটেনশন দেওয়া উচিত, সেটা তোমাদের সুবিধা হয়। তাহলে আমি সেই মার্ক ডিভিশনটাও আশা করি এখানে ঠিকমতো বোঝাতে পারলাম, ঠিক আছে। চলো নেক্সট স্লাইডে যাই আমি তাহলে। ঠিক, এবার যেটা মেন সবার প্রশ্ন, যে স্টাডি ম্যাটেরিয়ালস। দাদা আমি বললেন তো, এখন এতক্ষণ ধরে আপনি বলে যাচ্ছেন, তো আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস কী পড়বো আমি, কি স্টাডি ম্যাটেরিয়ালস থাকা উচিত আমার, কি স্টাডি ম্যাটেরিয়ালস পড়লে আমার সুবিধা হয়, ঠিক আছে। তো অবশ্যই আমি এতক্ষণ ধরে এত কিছু বললাম, তো এটাও না বললে আমি ছেড়ে যাই কীভাবে, এটা তো থাকবেই আমার। সেহেতু স্টাডি ম্যাটেরিয়ালস যদি বলি, কেউ যদি সেলফ স্টাডি করতে চাও, কোনো বইয়ের কথা বলতে চায়, তাহলে একটা বই আছে ফর দ্য সেলফ স্টাডি, তোমরা একটা কিনতে পারো, একটা বই কিনতে পারো, কলেজ স্ট্রিটে যাও বা তোমরা যে কোনো জেলায় থাকো সেই জেলার যদি যে সমস্ত লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিতে গেলে এই বইটা পাওয়া যাবে। একটা বই, সেই বইটার নাম হলো সেলফ গাইড এলএলবি এন্ট্রান্স এক্সাম বাই আরিহান্ত পাবলিকেশন, ঠিক আছে। সেলফ গাইড এলএলবি এন্ট্রান্স এক্সাম বাই আরিহান্ত পাবলিকেশন। এই যে বইটা আছে না, এই বইটা একটা ক্যাপসুল টাইপের। এই বইয়ের আন্ডারে তুমি সব কিছুই পেয়ে যাওয়া, কিন্তু অবশ্যই এই বইটা যদি কেউ পড়ে বুঝতে পারো তাহলে তো অবশ্যই ভালো। এই বইয়ের আন্ডারে সব কিছু দেওয়া আছে। আমি বললাম যে সেলফ স্টাডি কেউ যদি করতে চাও তাদের জন্য অবশ্যই ভালো, ঠিক আছে। এবার তাছাড়া যারা বলছো যে দাদা আমার তো বুঝতে পারছি না কী পড়বো কী না করবো, আমি তোমাদের বলে দিলাম যে কী কী পড়তে হবে কী না পড়তে হবে না। এবার যারা বুঝতে পারছো না তাদের জন্য, এবার যারা বুঝে গেছো তাদের জন্য আরেকটা জিনিস খুশির সংবাদ বলতে পারো, আমরা ক্লাসেস নিয়ে আসছি এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। এই যে তোমাদের পুরো সিলেবাস, এই পুরো সিলেবাসের জন্য আমাদের ক্লাসেস থাকছে ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আমাদের ক্লাসেস অ্যাভেলেবেল হবে তোমাদের কাছে, ঠিক, তোমরা সেই ক্লাসেস দেখতে পারো। তার সঙ্গে সঙ্গে আমাদের অবশ্যই কিছু ক্লাস, যত ক্লাস হবে সেই সব কিছুই প্রায় আমাদের গুগল মিট, অর্থাৎ গুগল মিট এবং ইউটিউব চ্যানেল এই দুটোর মাধ্যমে হবে, ক্লাসেস সব কিছুই হবে, ঠিক আছে। এবং এর কস্টের ব্যাপারে এখন কোনো কিছুই নেই, টোটালি ফ্রি অফ কস্ট তোমরা এই জিনিসটা অ্যাভেলেবেল করতে পারো, তোমরা এখন সব কিছু ফ্রি অফ কস্টে নিতে পারো, ঠিক আছে। তো আমাদের ক্লাসেস ইউটিউব চ্যানেলে যাবে, ইউটিউব তো পাবলিক প্ল্যাটফর্ম, সেই পাবলিক প্ল্যাটফর্মে তোমরা সেই জিনিসটা নিতে পারো। তার সঙ্গে সঙ্গে আমি বলে দেবো যে আমাদের যে ইউটিউব চ্যানেল, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে যাও, আমরা লিঙ্ক এর নিচে দিয়ে রেখেছি। যদি লিঙ্ক না পাও আমি একবার বলে দিচ্ছি, APJEC এইটা লিখে সার্চ করলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে। সেই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে দেখলেই আমাদের একটু টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে, সেখানে অনেক স্টাডি ম্যাটেরিয়ালস আমরা পুট করে রেখেছি, ঠিক আছে, সেখানে তোমরা পড়তে পারো, বুঝলে। আর কিছু বলার নেই স্টাডি ম্যাটেরিয়ালসের জন্য, স্টাডি ম্যাটেরিয়ালসের জন্য এইটা পড়তে পারো, ঠিক। রেকমেন্ডেড স্টাডি ম্যাটেরিয়ালস, আমরা যেহেতু নিজেরাই আসছি সেহেতু তোমাদের আর মনে হয় না কোনো প্রবলেম হবে সাদর, ঠিক আছে, কোনো প্রবলেম হওয়ার কথা না। তো রিকমেন্ডেড স্টাডি ম্যাটেরিয়ালস আমাদের পক্ষ থেকে এগিয়ে থাকছে, এবং এটা অ্যাসিওরেন্সও দিতে পারি যারা তোমাদেরকে পড়াবে সবাই ওয়েল কোয়ালিফাইড, ওকে। মেনলি সবাই NLUs, তো ন্যাশনাল ল ইউনিভার্সিটি থেকে আছে, কেউ কেউ জামিয়া মিলিয়া ইসলামিয়া, কেউ ক্যালকাটা ইউনিভার্সিটি, এরা কোয়ালিফাই করে চলেছে, তাদেরকে সেখান থেকেও আছে। এবং আরেকটা খুব একটা ইন্টারেস্টিং কথা তোমাদের বলে রাখি, যে আমরা খুব তাড়াতাড়ি একটা চ্যাট সেশন তোমাদের জন্য অ্যারেঞ্জ করছি, যে প্রত্যেকটা কিছু কিছু NLU এর স্টুডেন্টস, তারপর জামিয়া মিলিয়া ইসলামিয়া নিউ দিল্লি, যেটা আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটির কিছু স্টুডেন্টসকে নিয়ে আমরা একটা চ্যাট সেশন রাখবো, সেখানে আলোচনা করবো আমরা পডকাস্টের মতো, যে কী কী তারা প্রবলেম ফেস করেছে, কী সুবিধা হয় তোমাদের জন্য। আমরা একটা সেশন খুব তাড়াতাড়ি সেটা নিয়ে আসছি, ঠিক আছে। রেকমেন্ডেড ম্যাটেরিয়ালস আমি কভার করলাম, চলো নেক্সট স্লাইডে দেখি কী থাকছে, ওকে। সো আমি আশা করি সব জিনিসই কভার করে ফেলেছি, এবং কিছু মিসলেনিয়াস জিনিস তোমাদের বলে দিই আরেকবার, যে এই যে তোমাদের এক্সাম হবে CULAT, এটা ধরে রাখো তুমি জুলাইয়ের 3rd উইকের মধ্যেই বা আগস্টের 1st উইক, মেনলি জুলাই মাসে এটা হবে সাধারণত জুলাই হয়ে থাকে। তো যারা এখন HS দিচ্ছ তাদের জন্য কোনো প্রবলেম হবে না, ঠিক আছে, যদি জুলাই হবে এটা। আর যদি তোমাদের কোনো কোশ্চেন্স থাকে তো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 6294
494027। প্রবলেমের জন্য আমাদের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো www.apjec.org, ঠিক আছে। আর যদি ওটাও না করতে পারো, আমাদের কল করতে পারো এই নাম্বারে 9609436103। এই নাম্বারে আমাদের কল করে যে কোনো প্রবলেম হলে বলতে পারো। তার সঙ্গে সঙ্গে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল এপিজেএসি জয়েন করে স্টাডি ম্যাটেরিয়ালস যা আছে